আমরা আগের দিন পিগমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। তো অ্যান্টেনা পিগমেন্ট কমপ্লেক্স কিভাবে হিট ট্রান্সফার করে, কিভাবে ফটো সিস্টেমে হিটটা পৌঁছায় ততটা পর্যন্ত আলোচনা করেছিলাম। তো এবারে তারপরে কি হচ্ছে, আমরা ফটোসিনথেসিসের সেই স্টেপগুলোতে যাব। জেনারেলি ভিজিবল ওয়েভলেন্থ যেটা আমাদের আছে প্রায় 400 থেকে 700, প্রায় আর কি, এই রেঞ্জের ভিতরে যা আছে সেটাই কিন্তু অ্যাবজর্ব হয়, মানে সেটাই হচ্ছে সালো সংশ্লেষের জন্য হায়ার প্ল্যান্টের জন্য দায়ী। এছাড়াও কিছু প্ল্যান্ট আছে যারা এর থেকে আল্ট্রাভায়োলেট রে আর ইনফ্রারেড দুই জায়গা থেকেই সালো সংশ্লেষ করতে পারে। বেশ কিছু ব্যাকটেরিয়া, বেশ কিছু ব্লু গ্রিন অ্যালগা এরা করতে পারে। তো এটা বাদ। তো ব্যাপারটা হচ্ছে প্রিজমের ভিতর দিয়ে আলো গেলে এরকম আলো পরপর তার ওয়েভলেন্থ অনুযায়ী আলাদা হয়ে যায়। এবার এটা ফার্স্ট টার্গেট করে একটা অদ্ভুত জিনিস দেখা হয়েছিল। সেটা হচ্ছে কি না, অ্যারোবিক ব্যাকটেরিয়া, মানে যেগুলো, যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো একটা কন্টেনারের ভিতরে অ্যারোবিক ব্যাকটেরিয়া রাখা আছে। এবার এখানে ওয়েভলেন্থের আলো পড়ছে, যেখানে বেশি অক্সিজেন তৈরি হবে ব্যাকটেরিয়াগুলো সেখানে হাজির হবে। এইবার দেখা যাচ্ছে যে ঠিক কোন রিজিয়নে ব্যাকটেরিয়ার পরিমাণটা বেশি আছে, আলাদা আলাদা করে আলাদা আলাদা মনোক্রোমেটিক আলো ফেলা হলো। আলো ফেলার পরে দেখা হলো, তাতে দেখা যাচ্ছে যে ব্লু রিজিয়ন আর রেড রিজিয়ন, এই দুটো রিজিয়নে অক্সিজেন ইনভলভ হচ্ছে অনেক বেশি। তার মানে এই দুটো রিজিয়নই অনেক বেশি সালো সংশ্লেষের জন্য দায়ী, মানে অ্যাকশানের জন্য দায়ী। এই অ্যাবজর্পশন স্পেকট্রা আর অ্যাকশন স্পেকট্রা ভেরি ইন্টারেস্টিং জিনিস। চেষ্টা হচ্ছে পিগমেন্ট কোন ওয়েভলেন্থগুলো শোষণ করছে সেটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রা, আর ওই শোষণ করার পরে সালোক সংশ্লেষে কত অ্যাক্টিভিটি দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাকশন স্পেকট্রা। আমরা কি জানি, আমরা ইকুয়াল টু এনার্জি ইকুয়াল টু কি জানি, এই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সি হচ্ছে আলোর গতিবেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ, আর ই হচ্ছে এনার্জি। তাহলে এখন এই দুটো কনস্ট্যান্ট, তার মানে এইটা একটা ফিক্স ভ্যালু। এই ফিক্স ভ্যালুকে যদি বড় সংখ্যা আর ছোট সংখ্যা, বড় সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কম হবে, ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল বেশি হবে। ধরো ধরো 25, 25কে যদি 2 দিয়ে ভাগ করি আর 25কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে কি হলো, এটা হলো 5 আর এটা হলো 12.5। তাহলে কি হলো, এনার্জিটা 2 ওয়েভলেন্থ যদি হয় তাহলে 12.5 এনার্জি, আর যদি 5 ওয়েভলেন্থ হয় তাহলে 5 এনার্জি। কারণ ঘটনাটা কি দাঁড়ালো, তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হবে এনার্জি তত বেশি হবে। এটা তো গ্রিনহাউস ইফেক্টের সেই গল্পের মতো। ব্যাপারটা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য পাস করলো, মাটিতে পড়লো, আলোক উৎসের টেম্পারেচারের উপর ডিপেন্ড করে তরঙ্গ দৈর্ঘ্য, আর টেম্পারেচার যদি আলোক উৎসের যদি বেশি হয়, মানে তার মানে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে। সূর্য থেকে যেটা আলো আসছে তার তরঙ্গ দৈর্ঘ্য ছোট আছে, পৃথিবীতে পড়ে রিফ্লেক্ট হচ্ছে, অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়ে যাবে। এই বড় হওয়ার সময় যদি বাইরে কার্বন ডাইঅক্সাইডের বড় চাদর হয়ে যায়, তাহলে পুরোটা যদি পাস করতে না পারে তাহলে আবার ব্যাক করবে, আরও বড় তরঙ্গ দৈর্ঘ্য হবে, আবার ব্যাক করবে। এই করে কার্বন ডাইঅক্সাইডের চাদরের ভিতরে হাই টেম্পারেচার তৈরি করবে। সেরকমই একটা পলিথিনের সেট দিয়ে দিলে তার ভিতরেও গরম বেশি হবে। এই তো গ্রিন হাউস এফেক্টের মতো। তাহলে কী হলো, মানে গ্রিন হাউস এফেক্টের যেটা যে থিওরিতে চলে, তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হবে এনার্জি তত বেশি হবে। মাথায় থাকলো। এইবার আমরা ইলেকট্রন এক্সাইটেশনটা একটু প্লট করার চেষ্টা করি, জিনিসটা কীরকম হচ্ছে না হচ্ছে। তো এইখানে এনার্জি আসছে, সানলাইট থেকে এনার্জি আসছে 400, 680 ধরলাম। তা 400-র যে এনার্জিটা এসে পড়ছে সে সিধা উপরে উঠবে, এইখানে এনার্জাইজড ইলেকট্রন। এখন এই এনার্জাইজড ইলেকট্রন কনসেপ্টটা কি আছে না, কোনো একটা অ্যাটমের একটা নিউক্লিয়াস, এর বাইরে ইলেকট্রন ঘুরছে অরবিট অনুযায়ী। যে অরবিটের ক্ষমতা বেশি, পরপর এর থেকে এর ক্ষমতা বেশি, এর থেকে এর ক্ষমতা বেশি, অনেক দূরে থেকেও এর টানটা
রাখতে পারছে। এই এনার্জি যখন বাড়তে থাকবে তখন এই ইলেকট্রনটা এই কক্ষপথে আর ঘোরার মতো ছোট এনার্জিতে নেই, এ তখন হায়ার এনার্জি স্টেটে গেছে। এ তখন কি করছে, অরবিট জাম্প করবে, সেকেন্ড অরবিটে হাজির। এবার এখানেও যদি এনার্জাইজড হয় তাহলে থার্ড অরবিট, এই করতে করতে যদি হেভি এনার্জাইজড হয় তখন কি হবে, একদম অরবিট ছেড়ে বাইরে বেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে যাওয়া ইন দ্য সেন্স তাহলে অন্য কোনো অ্যাকসেপ্টার থাকবে যে ইলেকট্রনটাকে, এনার্জাইজড ইলেকট্রনটাকে ক্যাপচার করবে, ঠিক আছে। আদারওয়াইজ এই এনার্জিটা আবার রিলিজ করে, এই যে অতটা উঠে চলে গেল, এই জন্য তো খরচা আছে, এই খরচার পরে যদি তার এনার্জি খানিক্ষণ স্টে করার পরে যদি এনার্জি যদি ওখানে শেষ হয়ে যায় তাহলে ও সোজা ব্যাক করতে পারে, আবার নিজের অরবিটে ফিরতে পারে। এই ঘটনাটাই সালোকসংশ্লেষের অহরহ ঘটতে থাকে। তো কীরকম থাকছে না, এই এনার্জাইজড ইলেকট্রন এখানে গেল, এই যে স্টেটটাকে আমরা নাম দিলাম, মানে এটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে সেকেন্ড সিঙ্গেল স্টেট। সেকেন্ড সিঙ্গেল স্টেট কত টাইম, কত 10⁻⁻8 সেকেন্ড থেকে 10⁻⁻10 সেকেন্ড, এই টাইমটা পর্যন্ত ও এইখানে স্টে করছে। 10⁻⁸ সেকেন্ড একটুখানি টাইম, মানে যেটা 1 সেকেন্ডের মানে 1-এর নিচে 1 লিখে আরো 8টা শূন্য, 8টা থেকে 10টা শূন্য, এইটুকু টাইম স্প্যান এইখানে কাটায়। এবার এই হায়ার এনার্জিতে থাকা ইলেকট্রন ম্যাক্সিমাম চান্স হচ্ছে সোজা ড্রপ করা, ফল করা, কারণ একে অ্যাকসেপ্ট করার মতো, একে ধরে কোনো কেমিক্যাল রিয়াকশন করার মতো এত কম সময় প্রায় অসম্ভব, যার জন্য কি হচ্ছে না, এই এনার্জি ড্রপ করে, এই ঘটনাটার নাম হচ্ছে ফ্লুরোসেন্স। ফসফোরিসেন্স নয় কিন্তু, ফ্লুরোসেন্স, মানে জাস্ট হিট রিলিজ করলো, এনার্জি রিলিজ করলো, সিধা নিজের অরবিটে ফিরে চলে এলো। আচ্ছা, এটা 400, এটা 400 ন্যানোমিটার ওয়েভ লেন্থের আলো যদি হয়, তার মানে তার এনার্জিটা বেশি হবে, 600 থেকে বেশি হবে নিশ্চয়ই। তো এখন কোশ্চেন হচ্ছে নেক্সট 600 এনার্জিটা ধরা হলো 600, এর একটা স্টেট আছে, এইটার নাম হচ্ছে ফার্স্ট সিঙ্গেল স্টেট। এটা 10⁻⁻6 সেকেন্ড এর মাঝখানে থাকছে, 6 থেকে 8। এরও এনার্জিটা অনেক হাই লেভেলের। এবার এখান থেকেও কি হতে পারে, ফ্লুরোসেন্সে চলে আসতে পারে, এও ফ্লুরোসেন্সে চলে আসতে পারে। তার মানে কি হলো, যখন আমরা অ্যান্টেনা পিগমেন্ট পড়ছিলাম তখন অ্যান্টেনা পিগমেন্টের ক্ষেত্রে আমরা যখন দেখছিলাম যে এনার্জি একটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রন, এনার্জি একটা পিগমেন্ট থেকে আরেকটা পিগমেন্টে, আরেকটা পিগমেন্ট থেকে আরেকটা, যে বিভিন্ন রেটে এনার্জি ট্রান্সফার হয়, কেন হয়? এখন কথা হচ্ছে যে এই পিগমেন্ট থেকে এই পিগমেন্টে অ্যাকসেপ্ট করার জন্য যে সিচুয়েশনটা থাকে, এই যে কারো 35%, ক্যারোটিনয়েড 35%, ক্লোরোফিল বি থেকে ক্লোরোফিল এ 80% থেকে 90%, ক্লোরোফিল বি থেকে ক্লোরোফিল বি 95%-এর কাছাকাছি, এই যে বিভিন্ন পার্সেন্টেজে যে ট্রান্সফার হচ্ছে, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে এর হায়ার এনার্জি স্টেটে ইলেকট্রন পৌঁছানোর পরে সেই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে গেলে পার্শ্ববর্তী যে মলিকুলটা আছে তার হায়ার এনার্জি স্টেট যতটা ধারণ ক্ষমতা আছে সেই অনুযায়ী তো সে নিতে পারে, আদারওয়াইজ না নিতে পারলে তাকে ফ্লুরোসেন্সে ফিরতে হবে। এবার এই ফ্লুরোসেন্স হয়ে মানে এনার্জি রিলিজ করতে করতে, হিট রেডিয়েট করতে করতে যখন নামছে, তখন যদি কোনো অরবিটের সাথে ম্যাচ করে যায় তখন সেখানে ইলেকট্রন ট্রান্সফার হয়ে যাবে। মানে পরপর পরপর তো গায়ে গায়ে সব আছে। এবার এর ইলেকট্রন তার ইলেকট্রন তার ইলেকট্রন, এর তো কোনো ব্যাপারটা হচ্ছে এনার্জাইজড কন্ডিশনে। এর ধরো কথাটাই বলছি 25 দরকার, কোনো একটা ইলেকট্রন এ হচ্ছে 25 হয়ে আছে এই মুহূর্তে 25, তাহলে এই দিকটা চলে আসার চেষ্টা হবে। কারো ধরো 40 দরকার, সে 25 আছে, তাহলে সে নিতে পারবে না। এবার ধরো কারো 45 আছে, যে 40 চাইছিল সে পাবে কি করে? তখন এই রাস্তায় যেতে যেতে যদি 5 রিলিজ হয়ে যায় তাহলে এর কাছাকাছি হয়ে গেল, তাহলে ওই 40-এ ঢুকে গেল। এইভাবে ইলেকট্রন একটা পিগমেন্ট থেকে আরেকটা পিগমেন্টে ট্রান্সফার হতে থাকবে। অ্যাকচুয়ালি একটা অরবিটের ভিতরে একটা
এনার্জি স্টেট থেকে আর একটা এনার্জি স্টেটে যাবে, এবং এই করে আলটিমেট রিয়াকশন সেন্টার যেখানে আছে সেই রিয়াকশন সেন্টারে কি করছে, ইলেকট্রনটা এনার্জাইজড কন্ডিশনে হাজির হচ্ছে। তাহলে ওখানে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে এই এনার্জাইজড ইলেকট্রন ওখানে পৌঁছাবে, এবং এই কন্টিনিউয়াস ফ্লোটাই হচ্ছে কি বলে, এই এনার্জি দিয়ে কন্টিনিউয়াস যে ফ্লোটা হচ্ছে এটাই শ্যালো সমস্যার মূল আলোক দশার মূল ফান্ডা, সানলাইটের প্রয়োজনীয়তা। তো এইবার আমরা যেখানে ছিলাম, ফার্স্ট সিঙ্গেল স্টেট, সেকেন্ড সিঙ্গেল স্টেটের পরে ফার্স্ট সিঙ্গেল স্টেট, এইবার কি করছে না, এইখানে যদি এনার্জি রিলিজ করে ট্রিপলেট স্টেটে থাকে, এই ট্রিপলেট স্টেট হচ্ছে 10⁻³ সেকেন্ডের আশেপাশে। তো এই ট্রিপলেট স্টেটের কেসটাতে হচ্ছে কি হচ্ছে না, এই ট্রিপলেট স্টেট থেকে সরাসরি নিচেও নামতে পারে, এই ফ্লোরেসেন্সও ঘটতে পারে, আবার রিয়াকশান করতে করতে কোথাও একটা ক্যাপচার হতে পারে। এই ঘটনার মাঝখানে একটা এটিপি তৈরি হয়ে যেতে পারে, সেটাই হচ্ছে ফসফোরেসেন্স। সেটাই হচ্ছে কি না ফসফোরেসেন্স। এই কেমিক্যাল সিনথেসিসটা ঘটলো, এটিপি ফসফেট বন্ড যুক্ত হলো। তাহলে মানে আমরা যদি অন্য চোখে সালোকসংশ্লেষণটা মানে জাস্ট এনার্জাইজড স্টেট থেকে একটা কম্পাউন্ডে তৈরি হওয়া বা কোনো একটা যৌগের মধ্যে বন্ধ হওয়াটাকে যদি দেখি, তাহলে আমরা ঠিক এইভাবে দেখব যে এনার্জাইজড ইলেকট্রন হায়ার এনার্জি স্টেটে হাজির হচ্ছে, কোনো একটা পিগমেন্টের বাইরের ইলেকট্রন হায়ার এনার্জি স্টেটে হাজির হচ্ছে। হায়ার এনার্জি স্টেট থেকে যদি তার কোনো উপযুক্ত অ্যাকসেপ্টার না পায়, সোজা নিচে নামবে, হিট রেডিয়েট করবে, নিজের অরবিটে ফিরে আসবে। যদি সম্ভব হয় যে নিজের অরবিটে ফেরার রাস্তাতে যদি সম্ভব হয় এনার্জি রিলিজ করতে করতে কোনোভাবে কোনো কেমিক্যাল রিয়াকশনের মারফত এটিপি তৈরি করার জায়গা হয়ে থাকে, সেখানে হয়ে যাবে ফসফোরেসেন্স, যেটাই অ্যাকচুয়াল আমাদের দরকার, কাজে লাগবে। বাদবাকি যেটা আছে সেটা হচ্ছে হিট অ্যাবজর্ব করা এবং হিট ছেড়ে দেওয়া। তাহলে অ্যাবসান স্পেকট্রা আর অ্যাবজর্পশন স্পেকট্রা এটার সাথে রিলেট করলে কি বোঝা যাচ্ছে না, অ্যাবজর্পশন তো বিভিন্ন ওয়েভলেন্থের আলো পিগমেন্ট অ্যাবজর্ব করার ক্ষমতা আছে, মানে তার হায়ার এনার্জি স্টেটে ইলেকট্রনের হায়ার এনার্জি স্টেটগুলো যদি অনেক হাই হয় তাহলে সে অ্যাবজর্ব হাই করতে পারবে। এখন কোশ্চেন হচ্ছে অ্যাবজর্ব করার পরে সে কেমিক্যাল সিনথেসিসে মানে NADPH2 বা FADH2 বা ATP এই তৈরির পর্যন্ত যেতে পারলো কিনা, যদি যেতে পারে সেটা হবে অ্যাকশন স্পেকট্রা, সেই ওয়েভলেন্থটা অ্যাকশন স্পেকট্রা। তো এটা তুল্যমূল্য বায়োলজি ডিসকাশনে আছে। অ্যাবজর্পশন স্পেকট্রা, যে ক্লোরোফিল A, B এগুলো অ্যাবজর্পশন স্পেকট্রা, বিভিন্ন রকম পিগমেন্টের বিভিন্ন অ্যাবজর্পশনের স্পেকট্রামগুলো দেওয়া আছে। অ্যাবজর্পশন স্পেকট্রাম অ্যান্ড অ্যাকশন স্পেকট্রা। অ্যাবজর্ব করছে, ওপরের লাইনটা অ্যাবজর্ব করছে আর নিচের লাইনটা অ্যাকশন মানে এটিপি সিনথেসিসে যোগদান করছে। বোঝা গেল অ্যাবজর্পশন স্পেকট্রার অ্যাকশন স্পেকট্রার সিচুয়েশনটা। আচ্ছা, এবার হচ্ছে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট অ্যান্ড কোয়ান্টাম ইয়েল্ড। ভালো কথা, আমরা কোন জায়গাটাতে ছিলাম, আমরা ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্সের কাছে ছিলাম। এই যে এনার্জাইজড ইলেকট্রন সে এসে কী করবে, এনার্জাইজড ইলেকট্রন তো তাহলে কি হলো, এনার্জিটা সাপ্লাই দিবে। এবার এই সাপ্লাইড এনার্জির গল্পটা হচ্ছে কি করছে না, MnClCO বলে একটা কমপ্লেক্স আছে, যে কমপ্লেক্সটা এই যে MnClCaO কমপ্লেক্স, এই কমপ্লেক্সটা এই S0 স্টেট থেকে S1 S2 S3 S4 প্রত্যেকটাতে একটা করে ফোটন চার্জড হচ্ছে ধরে নেওয়া হলো, মানে এনার্জি পাওয়া যাচ্ছে। এনার্জি পাওয়ার পরে কি হচ্ছে, এখানে জল যে ছিল সেই জল ভেঙে যাচ্ছে, ভেঙে কি হচ্ছে না একটা O2 তৈরি হবে, আর এখানে কি হবে 4H+ তৈরি হয়ে গেল, আর এখানে একটা O2 তৈরি হয়ে গেল, যদি দুটোর হিসাব নেওয়া হয়। আর যদি একটার হিসাব না হয় তাহলে হাফ O2 তৈরি হচ্ছে। এখন এই হাফ O2 তৈরির জন্য কটা, একটা দুটো তিনটে চারটে ফোটনের দরকার পড়েছে। তাহলে চারটে ফোটন থেকে হাফ O2, পুরো O2 তৈরি করতে গেলে কত 8টা ফোটন। এখন
8টা থেকে 10টা এই কথাটা লেখা হয়। 8টা থেকে 10টা লেখা হয় কেন না, S0 স্টেট মানে S4 থেকে S0-তে কখনো ফোটনকে ধরা হয়, কখনো ধরা হয় না। সেই জন্য বলা হচ্ছে যে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট, এক অণু O2 তৈরি করতে যতগুলি ফোটন লাগে সেটাই হচ্ছে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট। আর কোয়ান্টাম ইয়েল্ট হচ্ছে কি না, একটা কোয়ান্টাম থেকে মানে একটা ফোটন থেকে যত অণু তৈরি করে। তাহলে কি হলো, যদি 8টা থেকে 10টা কোয়ান্টাম লাগে এক অণু তৈরি করতে, তাহলে একটা কোয়ান্টাম থেকে কত, 1/8 বা 1/10, এটা হচ্ছে কোয়ান্টাম ইয়েল্ট। পার কোয়ান্টামে 1/10টা বা 1/8টা অক্সিজেন তৈরি হবে, আর পার অক্সিজেনের জন্য 8টা বা 10টা কোয়ান্টাম লাগবে। তাহলে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট, কোয়ান্টাম ইয়েল্ট, বোঝা গেল। এবারে কথাটা হচ্ছে কি, ইলেকট্রন এক্সাইটেশন বোঝা গেছে, আচ্ছা, আর ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স বোঝা গেছে। এবার আমরা জেড স্কিমে ঢুকবো। ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্সের আরেকটা ভালো কথা, এই MnCl CO যে কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটা কোনো কেমিক্যাল রিয়াকশান করছে না, কিন্তু জাস্ট এর রেজোনেন্স চেঞ্জ হচ্ছে, এর স্ট্রাকচারাল চেঞ্জ করছে। স্ট্রাকচারাল চেঞ্জ করার জন্য জল ঢুকে বেরিয়ে যাচ্ছে এনার্জাইজড ফোটনের দ্বারা, ভেঙে যাচ্ছে, দিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এটা একটা প্রোডাক্ট, সালো সংশ্লেষের শুরুতে একটা ফার্স্ট প্রোডাক্ট তৈরি হয়ে গেল। তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল এই ঘটনাটা, এই যে ঘটনাটা অনেক পরে এক্সপ্লেন হয়েছে। বিজ্ঞানী রবার্ট হিল, এটা হচ্ছে রবার্ট হিল কত সালে, বিজ্ঞানী রবার্ট হিল demonstrate that in the presence of sunlight, water and suitable hydrogen acceptor isolated chloroplast released oxygen। তাহলে এখানে বাতাসের কি বলে কার্বন ডাইঅক্সাইডের গল্পটা আসছে না। ইভেন ইফ কার্বন ডাইঅক্সাইড ওয়াজ অ্যাবসেন্ট, দ্য হিল এক্সপেরিমেন্ট প্রুভ দ্যাট দ্য ফটোসিনথেসিস অক্সিজেন রিলিজড ফ্রম ওয়াটার। তাহলে 1937-এর এই কাজটি, 1937-এর এই কাজটির সাথে আমাদের এই যে যতটা পড়া হলো, তাহলে MnCl CO কমপ্লেক্স পরিষ্কার দেখাচ্ছে যে সালো সংশ্লেষের জন্য অক্সিজেন তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড থেকে নয়, জল থেকে তৈরি হয়। হিল রিয়াকশনের কেসটা কি ছিল না, হিল রিয়াকশনের কেসটা ছিল পটাশিয়াম ফেরিসায়ানাইড। এই পটাশিয়াম ফেরিসায়ানাইডকে উনি যেটা হচ্ছে রেড অরেঞ্জ, আর পটাশিয়াম ফেরোসায়ানাইড হচ্ছে পার্সিয়ান ব্লু। যাই হোক, তো পুঁই পাতার মতো পাতা, বাসেলা পাতার মতো পাতা, এরকম সারি সারি টেস্ট টিউব। উনি একজন পোস্টমাস্টার ছিলেন আর রিসার্চার ছিলেন। তো 10 বছর ধরে কাজ করার পরেও উদ্ধার করতে পারছিলেন না কেসটা কি। তো মাথায় একদিন এলো যে ইলেকট্রন অ্যাকসেপ্টার ইউজ করার জন্য ল্যাবের বিভিন্ন কেমিক্যালস ইলেকট্রন অ্যাকসেপ্টার হতে পারে যারা, তাদেরকে উনি যোগ করলেন প্রত্যেকটা টেস্ট টিউবে। আর একটা বড় কন্টেনারে পুঁই পাতার মতো পাতা বাটা আছে, মানে ক্লোরোফিলকে আইসোলেট করা আছে, প্রত্যেকটাতে একটু একটু করে যোগ করে দিলেন, আর একটু করে জল যোগ করে দিলেন। তারপরে তিনি দেখলেন যে কোনো একটা থেকে বাবুল হচ্ছে, তার মানে বুঝতে পারলেন যে এখানে কিছু একটা হচ্ছে। চেক করে দেখলেন ওটা অক্সিজেন, আইসোলেট করলেন। এবার উইদাউট কার্বন ডাইঅক্সাইড সিচুয়েশনে আরেকবার উনি দেখলেন, দেখার পরে বুঝতে পারলেন যে K4 তৈরি হচ্ছে এবং K3 থেকে তৈরি হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসেবে পটাশিয়াম ফেরিসায়ানাইড ইউজ হওয়ার জন্য কি হচ্ছে না, জল ভেঙে যাচ্ছে। তাহলে এই ইলেকট্রন অ্যাকসেপ্ট হওয়াটার জন্য আসল কন্ডিশন হচ্ছে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে হবে। এনার্জাইজড ইলেকট্রনকে যদি কেউ অ্যাকসেপ্ট করে নেওয়ার জায়গা থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে জল ভাঙা শুরু হয়ে যাবে ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে। তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে, MnCl CO কমপ্লেক্স, ক্লোরোপ্লাস্টের মধ্যে MnCl CO কমপ্লেক্স আছে। সেটা এখান থেকে যে ইলেকট্রনটা রিলিজ হবে, সেই ইলেকট্রনটাকে কেউ যদি অ্যাকসেপ্ট করতে পারে, যেটা এই ইলেকট্রনটা কে অ্যাকসেপ্ট করতো, আমরা জেড স্কিমের শেষে গিয়ে দেখতে পাবো এখান থেকে তো ইলেকট্রন বেরোচ্ছে। এই এনার্জাইজড ইলেকট্রনটা টাইরোসিল রেডিক্যাল ফার্স্ট ধরবে
এই জেড স্কিমে আমরা আরেকবার আলোচনা করব। একদম লাস্টে গিয়ে এটা NADPH2 বা FADH2 মধ্যে গিয়ে বন্ধ হয়ে যাবে। এইটাই হচ্ছে বায়োলজিক্যালি ইলেকট্রন অ্যাকসেপ্টার NADPH2 বা FADH2। এখন এই ঘটনাটা পুরা রিয়াকশান না করে যদি পটাশিয়াম ফেরিসাইনেট দিয়ে ক্যাপচার করে ফেলা যায়, সঙ্গে সঙ্গে এই কেসটা কিন্তু হতে থাকবে। তাহলে এদিকে জল ভাঙতে থাকবে। সানলাইটের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের MnClCO কমপ্লেক্স জল স্প্লিট করতে পারে, ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে রবার্ট হিলের পরীক্ষা আসে মাঝে মাঝে, হিল রিয়াকশন সম্বন্ধে কী যেন লেখো। ঠিক আছে, আজকের দিনে এই লেকচারটা এইটুকু। এবার আমরা সরাসরি জেড স্কিমে ঢুকবো। ইমার্সন এনহ্যান্সমেন্ট এফেক্ট আরেকটা ছোটো থেকে গেছে। ঠিক আছে, জেড স্কিম আর ইমার্সন এফেক্ট পরেরটায় ঢুকছি। ঠিক আছে, স্টপ রেকর্ডিং।